অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছে। দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি যুদ্ধের ঘোষণার পরে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং তারা কিন্তু সরাসরি ডক্টর ইউনূস সহ সমন্বয়কদের অ্যাকশন দিচ্ছে। বর্তমান বিষয় হলো জোরজার মুল্লুকতার। এদিকে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ডক্টর ইউনূস সার্জিস হাসনাত তুপের মুখে পড়েন। সেনাপ্রধান ও শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের বিজয় হয়েছে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। সিপিবি মানে আওয়ামী লীগ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানে কিন্তু আওয়ামী লীগ। এই যে ধরেন বাংলাদেশে একটি কিন্তু হইহুল্লোড় চলছে। নতুন একটা চাল দিল, এতে মাটির উপরে যে দুধ, মাটির তলে ডবল আরো ডবল মাটির তলে, এটা হলো দাবার নতুন চাল। হ্যাঁ, নতুন চাল। এইটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এই জন্যই বলা ওনাকে মাস্টার মাইন্ড। উনি কি দেশের মানুষ, সারা বিশ্বের সেরা একটা মানুষ। রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এর পেছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। আকির আমল হাওয়ায় বিলিয়ে গেছে, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। সাধারণ একটি কোটা আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনে রূপ নিল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এবার সেই প্রশ্নের জট খুলে দিল জাতিসংঘ। তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকার উৎখাতের নেপথ্যের ঘটনা। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে ডক্টর ইউনূসকে। মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ক্ষমতার অপব্যবহার করে সংবিধান লঙ্ঘন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপরাধে সমন্বয়করা সহ উপদেষ্টাদের অবৈধ ঘোষণা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরাসরি অ্যাকশন নিচ্ছেন, এক প্রকার যুদ্ধের ঘোষণা করেন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের মধ্যে অনেক ঘটনা হচ্ছে, অনেক তাণ্ডব হচ্ছে। এখন কিন্তু রাষ্ট্রপতি অনেক কিছু করতেছেন। গাইস, দেশের রাজনীতি এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে এক প্রকার টানাটানি চলছে। কে বসবে ক্ষমতার চেয়ারে এবং কে যাবে আগামীতে ক্ষমতায়, এটা নিয়েও অনেক কথা হচ্ছে। এবং আন্তর্জাতিক চাপ, জাতিসংঘ, অনেকে কিন্তু বাংলাদেশকে সরাসরি তারা চাপ দিচ্ছে। দর্শক শ্রোতা, এই রাজনীতির বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য এবং ভিডিও আসে। সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, তাহলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে আপডেট সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। এর পেছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। এই যে মানবিক করিডোরের অর্থটা কি? যেখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে। গত 9 মাসে, গত 9-10 মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। একটার পর একটা সিদ্ধান্ত, এই যে বিনিয়োগের, এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। আচার আচরণের ভাবভঙ্গি, কথাবার্তা এরকম। এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফার সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি না, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে, এর বেশিরভাগ লোককে চেহারা দেখি না আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে। যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় না। এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে, সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদেরকে। আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে, নতুন বাংলাদেশ আমরা গড়বো, এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি। আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি। 27 দফা বিএনপির ছিল, আমরা যখন যুগপথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি,
তখন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এটা 31 দফায় নিয়ে যাওয়া হয়েছে এবং 31 দফা সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কোথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। বড় একটা দল আওয়ামী লীগ ওকে নিষিদ্ধ করে দিল। নিষিদ্ধের পরের দিন কি হওয়া উচিত ছিল বাংলাদেশে? চারিদিকে অন্তত গোপালগঞ্জে তো কিছু হওয়া উচিত ছিল। কোনো আওয়াজ আছে চারিদিকে? কোনো আওয়াজ নাই। কারণ সাথে সাথে নতুন একটা চাল দিয়ে দিল দাবার, যে চালে সবাই নজর এদিকে চলে আসলো। এত বড় একটা দল নিষিদ্ধ করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে, সেটার কোনো প্রতিবাদ নাই, আওয়াজ নাই, হ্যাঁ জ্বালাও পোড়াও বা অডিও কল কোনো কিচ্ছু নাই। কিন্তু সামনে চলে আসলো কি? জামাতে ইসলাম। ওরা বাংলাদেশ বিরোধী, ওরা 71-এ গণহত্যা করছে, ওদের বিচার হইতে হবে, এটা সামনে চলে আসলো। মানে নতুন একটা চাল দিল। চালটাকে দিল ভাই, মনে করেন আমি বাপ, আমার ছেলে দিছে চাল। আমি বাপ, আমার ছেলে। এই যে মাহফুজকে দেখেন না, হাতে ভাই নোয়াখাইলা মাল, হাতে মাটির উপরে যে দূর, মাটির তলে ডবল, আরো ডবল মাটির তলে। গত 50 বছর কেন, আমার মনে 54 বছরই তো ওনাদের বিচার হইতেছে। আওয়ামী লীগ সরকার তো বিচার করে আমাদের অনেককেই তো ফাঁসিতে ঝুলাইছে। একটা বিচার আর কতদিন চলবে? 50 বছর তো হয়ে গেছে, তাই না? কিন্তু তারপরও কেন চাইলো? ওই যে এই জন্য চাইলো আমরা যেন এটা নিয়ে আলোচনা করি। এটা হলো দাবার নতুন চাল, হ্যাঁ নতুন চাল। চোখে আঙুল দিয়ে দেখাই দিল, দেখেন আপনারা সুশীলরা যেটা ভাবতেছেন এই মুহূর্তে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে জামাত হবে না কেন, সেটা আমি তুলে ধরলাম সামনে। মেকিং গেম ভাই। একটা কথা মাথায় রাখেন আপনারা, নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিয়েছিল এনসিপি থেকে ইমাম হিসাবে পরিচয় করাই দিয়েছে না? আবার ওইখান থেকে যখন বাইর হয় সরকারের ভিতর থেকে একজন বলছিল না নেক্সট প্রধানমন্ত্রী, বলছে না কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিছে না, শুভ জন্মদিন নেক্সট প্রধানমন্ত্রী বলছে না? দেখেন এরকম কিছু হইতে পারে, এটা আমার চিন্তা ভাবনা, ব্যক্তিগত চিন্তা ভাবনা। জামাত নিজেও জানে যে আমাদেরকে ভালোবাসে ইসলামিক মাইন্ডের সবাই, ঠিক আছে। কিন্তু এই দেশে সুশীল সমাজ তো আছে যারা আধুনিক একটা রাষ্ট্র দেখতে চায়, তারা তো আমাদের দাড়ি টুপি পছন্দ করে না। আমরা যদি ক্ষমতায় আসি, সারা বিশ্বে তারা বইলা বেড়াইবে বাংলাদেশ জঙ্গিদের মতো হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে গেছে, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে গেছে, অনেক রকম সিল ছাপ্পর মারতে থাকবে। তার মানে কি এরকম একটা মাস্টার প্ল্যান হইতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমাদের দোষটা আমরা সামনে তুলে ধরি, তাহলে ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ওই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। নিষিদ্ধ হওয়ার 24 ঘন্টার মধ্যে এই বাণী চলে আসলো যে এই যে দেখেন জামাত আরেকজন আছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তার মানে কি ব্যালেন্স করে ফেলাইলো। আপনারা এখন বলতে পারবেন না যে সরকার অন্যায় করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এখন নিষিদ্ধ প্রশ্ন চলে আসছে জামাতের হতো, তাই না? ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এই জামাতের নিষিদ্ধ হবে কি হবে না এইসব নিয়ে আগামী 3 মাস 4 মাস চলে যাবে। একটা টাইমে এমন হতে পারে জামাত নতুন নাম নিয়ে আসতে পারে, আগের জামাত মুছে ফেলতে পারে, আবার এমনও হতে পারে যেভাবে আছে এইভাবে থাকবে। কিন্তু সামনে ঠেলে দিবে কিন্তু এনসিপি কে সামনে রাখা, মুরব্বীরা পিছনে থাকবে এবং মুরব্বীরা পরামর্শ দিবে, নতুন জেনারেশন দেশ চালাবে। তখন তার কেউ কইতে পারবেন না যে ওই যে জঙ্গিদের হাতে দেশ চলে গেল, আফগানিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এই কথাগুলো কেউ বলতে পারবেন না। এইটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এই জন্যই বলা হোক ওনাকে মাস্টার মাইন্ড। ওই যে বিদেশে নিয়ে পরিচয় করাই দিয়েছিল, কে পরিচয় করাই দিয়েছিল? উনি কি যে সে মানুষ, সারা বিশ্বের সেরা একটা মানুষ, না বুঝাই আমেরিকার মতো জায়গা দিয়া মাস্টার মাইন্ড করে পরিচয় করাই দিবে, এখন না বুঝাই। আবার দেখেন গত 10 মাসে আর কারো পদোন্নতি না হোক, উনি সহকারী থেকে আবার মন্ত্রীর পদমর্যাদায় চলে গেছে, পদোন্নতি হয়েছে। আর ওনার একটা স্ট্যাটাস নিয়ে এখানে ওই যে দাবার চাল হিসেবে গণ্য করবেন। প্রতিটি স্ট্যাটাস কিন্তু ওনার দাবার চাল, একদম দাবার চাল। দেখেন বাইরে থেকে দেখলে আমার কি মনে হইতেছে, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? ওনারা শিবির, এনসিপি, জামাত ইসলাম, শিবির, জামাত, এনসিপি এবং মাহফুজ এবং সরকারের ভিতরে লোক তো মাহফুজ, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আবার দেখবেন বিভিন্ন ছবি প্রকাশ পাইতেছে। এই মাহফুজ কবে যেন ওই যে একটা ল্যাপটপ নিছিল এবং জামাতের টাকায় লেখাপড়া করছে। প্রথমেই মন্তব্য করে রাখি যে সরকারের মধ্যে স্পষ্টত একটা বিভক্তি দেখা দিয়েছে। কোনো এক সময় একটা বিস্ফোরণ জাগতেই পারে। আমি আসছি সেই বিষয়ে, তার আগে আরেকটি বিষয় একটু আপনাদের মনে করিয়ে দিই। অনেকেই হয়তো জানেন, অনেকদিন পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তাল হয়ে উঠল। কোনো সংঘর্ষকে কেন্দ্র করে নয়, তবে সাংঘর্ষিক একটা অবস্থানের ইঙ্গিতপূর্ণ জায়গা থেকে এই যে উত্তাল হয়ে উঠল, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছে। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে তুমুল স্লোগানও তুলেছে। এবং এটি অবশ্যই ব্যতিক্রম। কেন ব্যতিক্রম মনে হচ্ছে আমাদের কাছে? গত 5 আগস্টের পর থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বাধীনতাকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করে খাটো করে তুলে ধরার প্রবণতা যাদের মধ্যে, তারা এই কাজটি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান সৃষ্টি হলেও আমরা তো দেখেছি যে 5 আগস্টের পর থেকে 24কে সবার আগে প্রাধান্য দিয়ে 71কে খাটো করা এক ধরনের প্রবণতা স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সেই তারাই গিয়েছে, কেন গিয়েছে? এবং আমি বলি যেভাবে হোক এটি আমাদের ভালো লাগার বিষয়। 2 দিন আগে মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন জামাতকে উদ্দেশ্য করে, জামাতের ক্ষমা চাওয়া উচিত,
71-এ তাদের ভূমিকার কারণে পাকিস্তানপন্থী রাজনীতি এদেশে চলবে না, আরো যেসব মন্তব্য করেছেন সেগুলোকে কেন্দ্র করে জামাত মহাক্ষিপ্ত। জামাতের পক্ষ থেকে এখন অভিযোগ করা হচ্ছে মাহফুজ আলম রয়ের এজেন্ট। উনি যে ভাষায় কথা বলতেছেন আমরা তো বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা। যদিও রয়ের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, বিএনপি জামাতের দালাল, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দোসর, এইসব ট্যাগিং শব্দগুলো আমাদের কাছে এখন বেশ হাস্যকর। তারপরেও জামাত যখন মাহফুজ আলমকে রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করছে তখন তো বিষয়টি আলোচনার মধ্যে আসতেই পারে। তো মাহফুজ আলমকে ক্ষমা চাইতে বলা হয়েছে, মাহফুজ আলমকে পদত্যাগ করতে বলা হয়েছে, কিন্তু এতই কি সহজ মাহফুজ আলম পদত্যাগ করবেন? প্রশ্নে ওঠে না। এবং জামাতকে কেন্দ্র করে মাহফুজ আলমের বক্তব্য সবকিছুর মধ্য দিয়ে এখন সরকারের মধ্যে বিভক্তি স্পষ্ট। আর সেই বিভক্তির বিষয়টি প্রতিফলিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কণ্ঠে। গতকালই প্রেস সচিব শফিক সাহেবকে নিয়ে আমি কিছু কথা বলছিলাম এবং তিনি যেই মঞ্চে বা যে অনুষ্ঠানে কথাগুলো বলছেন তার মধ্যেই জামাতকে নিয়ে প্রশ্ন ছিল, মাহফুজ আলম সম্পর্কে প্রশ্ন ছিল। তিনি সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, খানিকটা বিব্রত বোধ করেছেন। জামাতের বিচার নিয়ে তিনি কথা বলেছেন যে এর আগে আওয়ামী লীগ করে গেছে, তো আওয়ামী লীগ করে গেছে যদি করে গিয়েই থাকে তাহলে সেটি তো আদালত কর্তৃক প্রমাণিত বা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে যুদ্ধ অপরাধের সঙ্গে কারা জড়িত ছিল, তাদের বিচারও হয়েছে, সেসব যাক। কিন্তু শফিকুল আলম সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে 71-এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা 71 ধারণ করি, জামাত সম্পর্কে আর কিছু মন্তব্য করতে চাই না। অর্থাৎ বিপদে আছে সরকার। সরকারের যে ভর কেন্দ্রগুলো, একদিকে জামাত, আরেকদিকে হেফাজত ইসলাম, একদিকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবার তো মাহফুজ আলমের বিরুদ্ধে বিশেষ একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল হিজবুত তাহরীরের সঙ্গে, যদি তিনি তা সেই অভিযোগ অস্বীকার করেন, আরেকদিকে বিএনপি, এতগুলো যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রের মধ্যে সামগ্রিক জায়গা থেকে তুমুল একটা সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি এখন পর্যন্ত অতটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। আরেকটি বিষয় হলো যে বর্তমান বিশ্ব হলো সামরিক শক্তির প্রয়োজন আছে। যাদের অনেক দেশ আছে যাদের সামরিক শক্তি কম, কিন্তু তারা জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বা তাদেরকে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে এই জনগোষ্ঠীকেই একটি শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাম্প্রতিককালে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে, যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তিধর, সেজন্য অতি অল্প সময়ের মধ্যে, অল্প ক্ষয়ক্ষতির মধ্যে যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আন্তর্জাতিক শক্তিসমূহের পক্ষে। তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন, বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি, আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না, আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। বাংলাদেশের এখন অনেক মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে বিগত 9 মাসে বাংলাদেশে যত কিছু ঘটেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি এবং সেনাপ্রধান ওয়াকারের কি ভূমিকা ছিল, এবং বিগত 1 মাসে যে পরিমাণ বাংলাদেশে নাটক সংঘটিত হয়েছে, যে মব ভায়োলেন্স সংঘটিত হয়েছে, এসব নিয়ে সেনাপ্রধান ওয়াকারের কি ভূমিকা। আপনারা এখন খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝে নেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে আপনারা এখন আর কি আশা করতে পারেন? যখন রাস্তার ঘামঘোর স্লোগান দেয় হাসনাত না ওয়াকার, তখন আর একজন সেনাপ্রধানের আর কি থাকে? তাকে একটা ঘামঘোরের সাথে, একটা মলম বিক্রেতার সাথে সেনাপ্রধান ওয়াকারের তুলনা দিয়ে স্লোগান দেওয়া হয় বাংলাদেশে। আরেক জঙ্গি তার বক্তব্যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া হবে। সে বাংলাদেশে থেকে যে বাংলাদেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী তৈরি করা হয়েছে, সেই সেনাবাহিনীকে সে বাংলাদেশের মধ্যে থেকে বক্তব্য দেয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে। সেনাবাহিনীকে, পুলিশকে যেভাবে মারা হয়েছে 5 আগস্টে সেভাবে মারা হবে। আর সে সেনাবাহিনী
কোনো ধরনের পদক্ষেপ নেয় না এই বালাস্টর ফুয়াদের বিরুদ্ধে। বালাস্টর ফুয়াদ এভাবে হুমকি ধামকি দিয়েই গিয়েছিল। এখন দেখেন বাংলাদেশের যে পরিমাণ একটা ক্রান্তিলগ্ন সময় চলতেছে, এই ক্রান্তিলগ্ন সময়ের মধ্যে সেনা প্রধানের কি এমন পদক্ষেপ নিয়েছে, সেনাবাহিনী কি এমন পদক্ষেপ নিচ্ছে। নিজেরাই নাটক সাজাচ্ছে, আবার নিজেরাই ডিগলার দিচ্ছে নাটক হিট হয়েছে, নিজেরাই ডিগলার দিচ্ছে সুপার হিট হয়েছে, নিজেরাই ডিগলার দিচ্ছে ইন্ডাস্ট্রি হিট হয়েছে। সকল কিছুই তারা করছে, ইনভেস্টও তারা করছে, নাটকও তারা দেখছে, হিট না সুপার হিট না ফ্লপ তারাই ডিগলার দিচ্ছে। বাংলাদেশটাকে একটা মেসাকার এবং গৃহযুদ্ধের দিকে তারা ঠেলে নিয়ে যাচ্ছে। এবং এই সকল নাটক করার মেইন একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে যে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে জনগণ যখন বুঝে যাচ্ছিল, জনগণ অ্যাক্টিভ হয়ে গিয়েছিল সরকারের বিরুদ্ধে। তাই সকল ধরনের মোটিভ চেঞ্জ করার জন্য, অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করে দেওয়ার জন্য জনগণকে এইসব নাটকের মধ্যে বিজি রেখেছে। জেনারেল ওয়াকার্স উনি গিয়ে বলেছে আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয়। উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক। অলরেডি পরিবারের সাথে তো গন্ডগোল হয়েছে এত কিছুর পরেও, এখন শুধু ওইটার জন্যই উনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। কোনো তার আশায় আছে যে একটা সিচুয়েশন হবে, আর্মি ক্ষমতা দখল করবে, আর্মি ক্ষমতা দখল করলেই 9 ডিবির জিওসি মঈন স্যার আছে, ওখানে ডিজি বিজিবি আছে, ঢাকার ব্রিগেড পার্টিগুলো সব আওয়ামী লীগ সব তারা আন্ডার কন্ট্রোলে নিয়ে নেবে। আর রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা হাতে নিতে পারে, এটা রাষ্ট্রপতির ক্ষমতা আছে। কারণ 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত, তারা রাষ্ট্রপতির কথাই উঠতে বসতে বাধ্য। এবং উনি কাঠের পুতুলের মতো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিকে কাঠের পুতুলের সাথে তুলনা করা হয়, কিন্তু মহামান্য যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, এবং উনি তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি করতে করতে এখানে এসেছে। আওয়ামী লীগের প্রতি তার মায়া, দরদ, ভাব, ভালোবাসা এটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগ করাতে যে প্রক্রিয়া মেনটেন করতে হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু টাফেস্ট বলা যেতে পারে। কারণ তিনি যদি বিকৃত মস্তিষ্কের হন, অর্থাৎ পাগল হন, তাহলে তাকে সরানো যেতে পারে। 2 নম্বর, তিনি যদি স্বইচ্ছায় পদত্যাগ করেন তাহলে তাকে সরানো যেতে পারে। আর 3 নম্বর হলো সংসদে 2/3 ভোটের অভিশংসনের মাধ্যমে তাকে সরানো যেতে পারে। এই শাহাবুদ্দিন, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য অনেকবার ট্রাই করা হয়েছে। আপনারা জানেন, একদা শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ির সামনে যে ছাত্র জনতারা অবস্থান ধর্মঘট করেছিল, সেখানে তারা পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়েছিল, মানে পুলিশকে হামলা করেছিল, মাইকিং করেছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত করেছিল। কিন্তু সর্বশেষ তারা সেই চূড়ান্ত লক্ষ্যে, রাষ্ট্রপতির পতনের চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি। সেখানে সবচেয়ে বড় বাধা বা গলার কাটা হিসেবে দাঁড়িয়েছিল বিএনপি। যদিও বিএনপি সংবিধানের লঙ্ঘন হবে এ কথাই বলেছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পরে রাষ্ট্রপতি চুপ্পুকে তারা আবার টার্গেট করবে, এটাই স্বাভাবিক। কেননা রাষ্ট্রপতি চুপ্পু, আপনারা জানেন যে আজকেই আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার তদন্ত কয়েকজনের নামে বিরুদ্ধে শেষ হয়েছে। সেটা একসময় রায়ে যে দাঁড়াবে, রায় হলে আপনার বাংলাদেশে যারা আছে অনেকের হয়তো মৃত্যুদণ্ড হতে পারে। আর রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা হাতে নিতে পারে, এটা রাষ্ট্রপতির ক্ষমতা আছে। কারণ 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত, তারা রাষ্ট্রপতির কথাই উঠতে বসতে বাধ্য। এই ভয় বা এই ত্রাস তাদের ভেতরে আছে। এরপরে যদিও ওই সামরিক শাসন জারি না করে বা সেই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বাধাগ্রস্ত না করে, আর একটা ফ্যাসিলিটিস আওয়ামী যাদের বিরুদ্ধে গণহত্যার বিচার করছে তাদের বিরুদ্ধে দেখা যায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে তারা যদি আবার ক্ষমা চায়, রাষ্ট্রপতি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। রাষ্ট্রপতি তো একটা রাষ্ট্রের প্রধান, তার উপরে তো কেউ কথা বলবে এই সক্ষমতা নেই। এখন ওদের টার্গেট রাষ্ট্রপতি, আমার যতটুকু সক্ষমতা। কারণ আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের পরে জামাত, শিবির, ইসলামী সংগঠনগুলো, দলগুলো যেভাবে তারা ক্রেডিট নিচ্ছে, যেগুলো ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে পুরো ক্রেডিট গোস টু জামাত ইসলাম, অর্থাৎ জামাত শিবিরই পুরো ক্রেডিট পাওয়ার যোগ্য। কারণ এনসিপির একার পক্ষে যতক্ষণ জামাত শিবির সমর্থন না করিনি বা ইসলামী দলগুলো তাদের ডাকে আসেনি, ততক্ষণ পর্যন্ত সরকারের টনক নড়েনি। তারা বলতে চাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার কার্ড হিসাব দিচ্ছে, এবং তারা সেই মাঠের স্লোগান হিসাবে সেই ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার করছে, সেই শব্দগুলোই ব্যবহার করছে। আপনারা শাহবাগে যে জনসমর্থন, যে জনসমাবেশ আমরা দেখতে পেয়েছি, সেটা পার্টিকুলার একটি দলের
বা কয়েকটি দলের নেতাকর্মীদের জনসমর্থন নাকি আপামর দেশবাসীর জনসমর্থন সেখানে ছিল। তারা যেমন বারবার তাদের ওই জনসমাবেশ থেকে দাবি করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি এটা জনগণের পক্ষ থেকেই এসেছে, কিন্তু এখন আমরা রাশেদ খানের কথার মধ্যে থেকে অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি যে এটা জনগণের পক্ষ থেকে আসা দাবি নয়, এটা পার্টিকুলার কয়েকটি দলের মতামত। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, এনসিপি তারা যে একটি স্বার্থন্বেষী দল, দরকার ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, ব্যবহার করে তার নিচড় যেটা সেটা চুষে নিয়ে ছিবড়ে করে যে কোনো দল, যে কোনো মতামত বা যে কোনো মানুষকে ছুঁড়ে ফেলে দেয়, সেটাও রাশেদ খানের বক্তব্য থেকে উঠে আসছে। তো সেই জন্যই ওনার এই বক্তব্যটির বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আসলাম। তবে শুরু করার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত নিবেদন, না এই যে কথাগুলো আমি বলছি বা এই রিপোর্টটি নিয়ে এসেছি জনগণের উদ্দেশ্যে, সেটা আওয়ামী লীগকে মদদ দেওয়ার জন্য নয়। আপনি দেশের জনগণকে যে বাক স্বাধীনতা দিয়েছেন, সেই বাক স্বাধীনতার অধীনেই এই রিপোর্টটি আজ আমি উপস্থাপন করছি। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরও জামাত শিবিরকে পাকিস্তানপন্থী আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগে ওনার এই মন্তব্যগুলো আমি শুনিয়ে নিই, তারপর আসছে মূল বক্তব্যে। তিনি বলছেন, জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। আপনার গতকাল নিজের ফেসবুক পোস্টে তিনি এই সমস্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রাশেদ খান তার পোস্টে যা যা লিখেছে সেখানে সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক পোস্টের একটি জায়গায় রাশেদ খান লিখছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির, অন্যান্য ইসলামিক দলগুলোরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে 60% ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, আরও বেশিও হয়তো হতে পারে। মূলত তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনটা জমতো না। এখন রাশেদ খান এই তথ্যগুলো ব্যবহার করেছে অন্য একটি প্রসঙ্গে, যে এনসিপি জামাত শিবিরকে ব্যবহার করে এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দিচ্ছে, জামাত শিবিরের যে তকমা সেটা তাদের ঘাড়ে লাগাতে চাইছে না, সেই জন্য তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই তথ্যগুলো শেয়ার করেছে। কিন্তু এই তথ্যগুলো দর্শক কি বলছে, যে রাশেদ খান বলছে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির, সুতরাং ওই যে শাহবাগে যে আন্দোলন হয়েছে বা যে গণজমায়েত আমরা দেখেছি, সেখানে 5ই আগস্টে জামাত শিবিরের ক্যাডাররা যেভাবে রাস্তায় নেমেছিল, ঠিক সেইভাবেই, সেই উদ্দেশ্য নিয়েই, সেই শক্তি নিয়েই জামাত শিবির এর আগের দিন আপনার যমুনাতে উপস্থিত ছিল। এবং তিনি বলছে অন্যান্য ইসলামিক দলগুলোরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে 60% কিংবা তারও বেশি দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত ছিল, আরও বেশিও হতে পারে। মূলত তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনটা জমতো না। এবার আমরা যদি খণ্ডন করি, এই হাসনাত এবং সার্জিস ওই শাহবাগের মঞ্চ থেকে যে হুঙ্কার দিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকেই এসেছে, তাহলে আমরা জনগণরা এই প্রশ্নটা তাদের সামনে রাখলাম যে রাশেদ খান এই যে তথ্য দিয়েছে যে 60%-এরও বেশি বিভিন্ন ইসলামিক দল, জামাত শিবির এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতি সেখানে ছিল, তারা না থাকলে এই আন্দোলন হতো না। তাহলে এই যে ইসলামিক দল, জামাত শিবির এবং মাদ্রাসা শিক্ষার্থীরা সেখানে ছিলেন। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, খুব খেয়াল করে দেখবেন, সেই সময়ও পাকিস্তান সামরিক বাহিনী আমার 25শে মার্চ অভিযান চালাইছিল। তারা যুদ্ধ করছে, তারা যে হারছে সেটাও পাকিস্তান সামরিক বাহিনী নিজেদের সিদ্ধান্ত নিছে। ভুট্টো পরে জানছে যে অলরেডি সারেন্ডার, ভুট্টো তখন সিদ্ধান্ত দিতে গেছে, বলে যে অলরেডি তো সারেন্ডার করে ফলাইছে। তো তার মানে সেটা হচ্ছে সামরিকায়নের একটা দেশ। আমার বাংলাদেশে কিন্তু এত কিছুর পরেও হাজার সমালোচনা আছে বিভিন্ন রাজনৈতিক দলের, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয় রাজনৈতিক ভাবে। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু তো কারাগারে পাকিস্তানের, আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক নেতা যারা ছিলেন তারা কমরেড মুজাফফর আহমদ মুজাফফরের, কমরেড মনি সিং এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের সাথে পর্যন্ত কনসার্ন করে তারপরে পার্টি সরকার হয়।
অন্য আরেকদিন সুযোগ পেলে আপনাকে জানাবো যে আমরা 17 এপ্রিল করি, 13 এপ্রিল হওয়ার কথা ছিল। কেন ওইটা পিঠা ছিল, মানে 13 তারিখ থেকে 17 তারিখে আসলো, সেইখানেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু হত্যাকারী সে যুক্ত ছিল কিভাবে, সেই তথ্য অন্য আরেকদিন আপনাকে বলবো। এগুলি সব ইতিহাসের দলিলে আছে। আওয়ামী লীগ থেকে এই জায়গাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে জাতির সামনে এই সমস্ত তথ্য দিতে। অর্থাৎ সমস্ত তথ্য ছিল, সমস্ত ইনফরমেশন ছিল, এই প্রজন্মের কাছে স্পষ্ট করে নাই যে এই যে লিগেছি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড মুস্তাক থেকে শুরু করে যে পরাজিত শক্তির লিগেছি, জিয়াউর রহমান সহ যেটা আসছে, এবং আজকে যখন গোলাম আজমের বাংলায় স্লোগান দেওয়া হয় আওয়ামী লীগের ঠাঁই নাই, এটি একটির সঙ্গে একটি পরম্পরাগত ভাবে যুক্ত, চেতনার উত্তরাধিকারের ভাবে যুক্ত। ফলে বাংলাদেশে আজকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে এক ভয়ঙ্কর জায়গায় আমরা গেলাম, সাইমালটেনিয়াসলি করিডোর দিয়ে এক ভয়ঙ্কর জায়গায় গেলাম। এই যে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা গেলাম, এই দুটো গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশে আগামীতে যেই শঙ্কা প্রকাশ করেছিলেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে আপডেট মানে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা নিয়ে কথা হয়, অন্যদিকে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা হয়, রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে সবাই আলোচনা করে, সমালোচনা করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।